গুড মর্নিং বাইডি বন্ডিরা, ওয়েলকাম ব্যাক বাগেরহাটের বাঘিনী ভ্লগ। তোমরা সকল কিরম আছো বাইডি বন্ডিরা? আশা করি সকলে ভালো আছো। আমি তোমাকে দিদি ভালো আছি। আমি আজকে আবারই তোমাদের সঙ্গে নতুন আর একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আজকের ব্লগটা হচ্ছে, চলো তোমাকে সকলে আমি আমাকে পাড়ায় নিয়ে যাই, মানে আমাকে গ্রামে নিয়ে যাব বাগেরহাটে। শ্বশুর বাড়িও যাব, বাপের বাড়িও যাব। চলো দুই বাড়ি তোমাকে ঘুরে নিয়ে আসি। আমার সাথে চলো, সবাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবা। আমি গুলিস্তান চলে আসি, টমটম গাড়ি যাচ্ছে আমার সামনেতে গুলিস্তানে। আমি অবশ্য আসি আমার ড্রাইভারে নিয়ে, তার সাথেই আসি। এবার সেইখান থেকে আমি বাসে চড়ে মানে বাগেরহাটের উদ্দেশ্যে রওনা করে দিছি। মেহেদি হাসান আমারে দিয়ে গেছে গুলিস্তানে, সেইখান থেকে আমি বাসে চড়ে রওনা দিছি 12:30টার বাসে আর কি। 12:30 না, বাস ছাড়তে ছাড়তে 1টার বেশি বেজে গেছে অবশ্য। সকাল সকাল টুকটাক কাজ বাস সেরে 1টার বাসে উঠেছি। ওরা গেছে সিঙ্গাপুরের দিক, আর আমি গেলাম বাড়ির দিক, মানে সলের বাপে গেছে সিঙ্গাপুর। সেই সুযোগটা আমি নিলাম গ্রামের বাড়ি যেয়ে। চলো সবাই আমাগো গ্রামের বাড়ি, আমাগো পাড়া, তারপরে আমার শ্বশুর বাড়ি, সব দিক তোমাকে ঘুরে নিয়ে আসি। আজকে দেখায় নিয়ে আসি আমাকে বাগেরহাট। আগে যে সময় পদ্মা সেতু ছিল না, সেই সময় কিন্তু 3-4 ঘন্টা কাটে যেত এই ফেরিঘাটে এসে। এমন সিরিয়াল বাজত, কারণ ওই লোকজনের বাসের চলাচল আর হচ্ছে মালামালবাহী যে ট্রাকের চলাচল একই রোড দিয়ে আর একই ফেরিতে ছিল। ওই জন্যই মালামালের যে ফেরি, মানে মালামাল পার করার যে ট্রাক, সেইগুলোও যে ফেরিতে চড়বে, আবার ওই লোকজনে যাবে যে বাসে, সেইগুলোও ফেরিতে চড়বে। একই রাস্তা দিয়ে চলার জন্য এমন যানজট বাজত, 3-4 ঘন্টা 6 ঘন্টা কাটে যেত ওই ফেরিঘাটে এসে রাস্তার পরে। সেই সময় ওই ছেলে ফিলে নিয়ে খাদ্য সামগ্রী রান্না করে নিয়ে তারপরে গাড়িতে উঠতে হতো। তাই এখন আর সেই সমস্ত লাগে না। এখন পদ্মা সেতু হয়ে যায় 2-3 ঘন্টায় চলে যাওয়া যায় বাগেরহাটে। আমি বাসের থেকে নামে এইবার আমাকে পাড়ার রাস্তা ধরেছি। এইবার চলে যাব আমাকে পাড়ার মধ্যে, আমাকে গ্রামের মধ্যে। চলো যাই। জাগো গ্রাম যেমনই থাক, জাগো যত উন্নত, যত আধুনিকায়ন, যত ভালো ভালো ব্যবস্থা যাই চারিদিক থাক না কেন, কিন্তু নিজের পাড়া যেটা, যার নিজ নিজ গ্রাম যেটা, জেলা যেটা, সেইটাই কিন্তু তার কাছে সেরা। যেমন আমার কাছে আমার পাড়া সেরা। এই যে পাড়ার পুকুর, লাউ গাছের মাচা, এই যে ঘরের টিনের চাল, তারপরে পিছনের বাগান, চলে আসছে আমার বাপের বাড়ি, এইগুলো সব আমার মা আবার এই যে ঘরে ঢুকে দেখতেছি কি যেন শাক পাতা বাছাবাছি করে করতেছে। আমি আসবো জন্য কী রানবে বাড়বে সেই চিন্তা ভাবনা করছে। আমার আসতে বসে সন্ধে হয়ে গেছে, সন্ধে লেগে গেছে। এখন মা আবার কি যেন করতেছে, এই যে ওষুধপত্র তার ঠাচ্ছে। একটা জিনিস চিন্তা করে দেখবা বাইডি বন্ডিরা, ভাঙা চাল, ভাঙা বেড়া, যাই হোক না কেন, যার নিজের বাড়ি বাস্তভিটে, সেই বাস্তভিটের থেকে প্রিয় দেশ বিদেশ বিভুই কোনো ভালো জাঁকজমকপূর্ণ বাড়িঘর দোর বা সাজানো যা কিছুই তুমি ঘুরে আসো না কেন, নিজের ওই যে বসত ভিটা, নিজের বাড়ির থেকে আর কোনো কিছু প্রিয় হয় না। যদিও আমি এই জায়গায় বেশি দিন কাটাই নেই, আমার যেটুকু বয়স তার থেকে বেশি টাইম আমি কাটাচ্ছি ঢাকায়, বেশি টাইম আমার থাকা হচ্ছে ঢাকায়। তারপরেও আমার এই যে গ্রামের পাড়ার যে মায়া, এই মায়াটা আমার ভীষণভাবে টানে। পরের দিন সকালবেলা একদম সূর্য উদয় হওয়ার প্রথমেই আমি চলে আসি একদম চারিদিকটা দেখানোর জন্য তোমাকে, এবং আমার চারিদিকটা উপভোগ করার জন্য। আমি প্রথম থেকেই সবসময় একদম যে সময় পাড়ায় থাকতাম, গ্রামে থাকতাম, সেই সময়ও আমি খুব ভোরে উঠতাম। এখন অবশ্য ঢাকায় যাই অত ভোরে ওঠা হয় না। আগে যে সময় ছেলেপিলেরা ওই সকাল দুটোয় যে সময় স্কুলে পড়িছে, ওই সময় ভোরে যে সময় ক্লাস ছিল সেই সময় ওঠা পড়িছে, কিন্তু এখন আর অত ভোরে উঠিনি। এই জায়গায় এসে আমি আবার ভোরে উঠেছি। ভোরে উঠে চারিদিকটা সুন্দর শীতের আমেজ, কুয়াশার আমেজটা উপভোগ করতেছি আর তোমাকেও দেখাচ্ছি। এই যে মিষ্টি মিষ্টি সকালের রোদ্দুর, এই রোদ্দুরটা যদি উপভোগ করা না যায়, সকালে না ওঠা হয়, তাহলে একেবারে বৃথা। গ্রামে যাওয়াটাই বৃথা, গ্রামে থাকাটাই বৃথা। এই সকালবেলার রোদ্দুরটা আর সকালবেলার এই যে সুন্দর পরিবেশটা যদি উপভোগ করা না যায়। এই যে দেখো কী সুন্দর এই জায়গায় দেখতেছি যে এই এক আন্টির ছাদে হয়েছে ওই
এটা কী লেবু যেন কয়, মালটা লেবু, ওই যে সিলেটে হয় যেগুলো আমাকে দেশি, সেইগুলো ভালো ধরা ধরিছে গাছে। দেখে খুব ভালো লাগলো, তোমাকে একটু দেখালাম। এদিকে এসে দেখতেছি কি আমার মা আবার আমি আবার চলে যাব, 2 দিন থেকে চলে যাবো জন্য আবার শ্বশুরবাড়ির দিকে একগুলি যাব আমার দেওয়ার জন্য ওই নারকেল, সুপারি, তারপরে ওই কচু, এগুলো উঠোতেছে জাম্বুরা লেবু এসব গোছাচ্ছে। এ পাশে আবার মা পিঠা ভিজানোর জন্য আয়োজন করতেছে। আমি আবার একটু মারে সাহায্য করে দিচ্ছি, দুধই ভিজাবে, দুধটা চড়ায় দিচ্ছি। মা আবার পারে না, অসুস্থ, তারপরেও তার এগুলো করা লাগবে। মেয়ে আইছে, মেয়ে আসা বলে কথা, সেই জন্যই তার এগুলো করাই লাগবে। বাইরে মাটির উনুনে এই যে যা কিছুই করা হোক না কেন, এই মাটির চুলোয়, কাঠের চুলোয় আর কি, বিশেষ করে কাঠের রান্নায় যাই রান্না করুক না কেন মা, সেইটাই আমার কাছে খুব ভাল লাগে। ওই গ্যাসের চুলোয় বেশি মশলাদার, বেশি রকমারি খাবারের থেকে এই মাটির চুলোয়, কাঠের উনুনে মা যাই রান্না করে আমার ভাল লাগে। এই যে বাইরের উনুনে মা রোদ্দুরি বসেই পিঠা ভিজাচ্ছে মেয়ের জন্যে, তোমাকে একটু তাই দেখাতেছি। দেখো শীতের পিঠা কীরকম ভিজাচ্ছে মা। এই পিঠাগুলো হচ্ছে মা মাটির যে সাজ আছে, মাটির সাজে বানাইছে, চালের গুঁড়ো ভিজে মাটির সাজে করা। এই পিঠার যে স্বাদ, আমরা যে ওই যে লোয়ার সাজে যে গ্যাসের চুলোয় করি, সেই স্বাদ কিন্তু এক হয় না বাইডি বুন্ডিরা, এইগুলোর স্বাদ বেশি ভালো লাগে। এই কচুটা আবার মা আমারে নিয়ে যাতি করতেছে স্বাদ ভালো জন্যে। তা মা হলো পারবে না জন্যে আমি একটু কাটাকাটি করতে আইছি, কারণ এর হলো গোড়া মেলা নিচে থাকে, এমন মাটির নিচে গোড়াতে উঁচু করে উপর পর্যন্ত ওঠে, এ কাটতেও মুশকিল আছে, শাবল দিয়ে খুঁজে ওঠন লাগে। তা ওই চেষ্টা করতেছি, দেখি আমি পারি নাকি। তা মাও এসে দেখা দিচ্ছে যে কোনভাবে উঠেতে হবে। ওই কচু গেছু এটা ওটা সেটা, এমনি কথাই আছে, বাপের বাড়ি আসলে মেয়েরা 100ই কান্দে আর 100ই বান্ধে। আমি আবার 100ই কান্দা 100ই বান্ধা, যাই হোক না কেন কচু গেছু সব নিয়ে আসি। পুরোটুক উঠোতেই পারলাম না, উপর দিয়ে আমি যেটুক নেব বেশি ভালো টুক আর কি, মাথার টুক উঠোয় নিয়েছি, আর পিছনের টুক মা ঘরে উঠোয় মানে খাওয়ার জন্যে। আমি যেটুক নেবো সেটুক উঠোইছে, আর উপাসে তো বড় বড় আরও উঠোইছে মা। এবার খাওয়া দাওয়া করে সব গোছগাছ করে আমার বাইডি আর বুন্ডিরে নিয়ে, মামা তো বাইরে নিয়ে শ্বশুরবাড়ি চলে আইছি। এটা হলো বাইডি বুন্ডিরে আমার শ্বশুরবাড়ি। এই যে দেখতেছ এই ফুল গাছ এলো শ্বশুরবাড়ির ফুল গাছ উঠোনের। আর ওই যে ওই পাশে যে ছোট্ট একটা রং করা ঘর দেখতেছ, মানে আর কি উপরের কর্নারের দিকে, ওইটা হচ্ছে ওই পাশে কালী মন্দির, আর মাঝখানের এটা হচ্ছে ঘর আমার শ্বশুর ঘর, ওইটা হচ্ছে কাকা শ্বশুরির, ওই কর্নারে হচ্ছে বিল্ডিংটা হচ্ছে কাকা শ্বশুরির ওই পাশে। আমি এবার শ্বশুরবাড়ি চলে আসছি, এনতে শ্বশুরবাড়িতে একটা গল্লি দিয়ে এক রাত থেকে পরের দিনকেই আবার চলে যাব ঢাকার উদ্দেশ্যে। এইবার চলো, আমার শ্বশুরবাড়ির পাশেই হচ্ছে রামকৃষ্ণ মিশন। তোমাকে এই শ্বশুরবাড়িতে উঠোনেতে ঘুরে দেখায় নিয়ে এইবার আমরা একটু রামকৃষ্ণ মিশনের দিক দিয়ে ঘুরে আসি। মা রামকৃষ্ণ মিশনের দিক দিয়ে ঘুরে তারপরে ঢাকার দিক চলে যাব কালকে। ওই জন্যই চলো একটু ঘুরে আসি আমরা মিশন থেকে। আমরা চলে আইছি বাগেরহাটের হরিণখানার মধ্যে রামকৃষ্ণ মিশনটা পড়েছে হচ্ছে বাগেরহাটের হরিণখানার মধ্যে, ওই পিসি কলেজ রোডে আর কি। এই জায়গায় বেশিরভাগ হচ্ছে ছাত্ররা থাকে, ছাত্রকে থাকার জন্য অনেক বিল্ডিং করে দেওয়া আছে, ছাত্রাবাস আর কি। কোনো মেয়েরা থাকতে পারবে না, থাকবে শুধু ছেলেরা। এবং ওই রামকৃষ্ণ মিশনে যে কোনো সময় যে কোনো মুহূর্তে ছাত্ররা প্রবেশ করতে পারে, ওরা থাকে, ওরা যা আশা করে। কিন্তু মহিলা মেয়ে মানুষ এরা কিন্তু ইচ্ছে মতন সবসময় যেতে পারবে না, সবসময় ঢুকতে পারবে না। মেয়ে মানুষ, মহিলা, মানে মা জাতীয় যারা, মাতৃজাতীয় যারা, মাতৃর মধ্যে পড়ে যারা, তারা হচ্ছে শুধু উপাসনালয়ে যেতে পারবে প্রার্থনার সময়, প্রার্থনা করার জন্যে, পূজা করার জন্যে। যে সময় সন্ধেবেলায় প্রার্থনা করার জন্যে প্রার্থনা সঙ্গীত হয়, তারপরে আরতি হয়, ওই সময় মেয়েরা সবাই সেই প্রার্থনালয়ে যায়। তারপরে সকালে যে সময় পুজো টুজো হবে সেই সময় যেতে পারবে। আবার যে সময় দুর্গা পুজো, কালী পুজো, এইসব যে সময় পুজো টুজো হয় সেই সময় যেতে পারবে। কিন্তু ছাত্রাবাসে শুধু ছাত্ররাই থাকে, ছাত্ররাই যেতে পারে। আর যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো জায়গায় কোনো মেয়েরা বা মা জাতীয় যারা, তারা যেতে পারবে না। এই নিয়ম হচ্ছে রামকৃষ্ণ মিশনের। আর ছাত্রগণের মধ্যেও ওগো থাকার বহুত নিয়ম আছে।
মানে নিয়ম কানুনের মধ্যে ওকে সব কিছু মাইনে চলে তারপরে ওই জায়গায় থাকছে শৃঙ্খলাবদ্ধভাবে। বিশৃঙ্খলা বা কোনো ধরনের কোনো অনিয়ম এই জায়গায় মানা চলবে না। এই হচ্ছে প্রধান গেট রামকৃষ্ণ মিশনের, এই মানে মেইন গেট, এটি রাস্তার পাশে যে মেইন গেটটা। আমি তোমাকে বাইরের সাইডটা দেখাচ্ছি চারিদিকটা, আর কিছুটা এই গেটের পাশ দিয়ে দেখাচ্ছি, কারণ এখনও তো সন্ধ্যার সময় না, এখন হচ্ছে সকাল, ওই জন্যই আমি ভিতরে আর যাতে পারতেছি না। সন্ধ্যা অলিভারে প্রার্থনার সময় অলিভারে যাতে পারতাম, ওই জন্যই আমি আর এখন ভিতরে যাচ্ছি না, তোমাকে বাড়িতে দেখাচ্ছি। এটা বহুত পুরনো, কত সালে স্থাপিত হয়েছে সেইটা আমার ঠিক জানা নেই, কিন্তু আমি তো বহুত আগের থেকেই মানে ছোটোবেলা থেকেই দেখে আসতেছি এই জায়গায় মিশনটা স্থাপিত আছে। বহুত আগে কত সালে যে হয়েছে ওইটা ঠিক অবশ্য গুগল করলে জানা যেত, সেটা আমি করি নেই। যাই হোক, মিশনটাও বাগেরহাটে আর কি প্রত্নতান্ত্রিক যে ইগুলো আছে, ঐতিহাসিক জিনিসগুলো আছে, বেশি পুরনো জিনিসগুলো আছে, তার মধ্যেই একটা জিনিস রামকৃষ্ণ মিশন। এইবার আমি মিশন টিশন ঘুরে বাড়ি দিয়ে পরের দিনকে রওনা দিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি। মানে 3 দিনের সফর আমার শেষ। 3 দিনের সফর শেষে আমি বাসায় চলে আইছি। ওই যে বাপের বাড়ি যে জাম্বুরা দেখলে যে নিয়ে আসার জন্য গোছায় আর আইছে, সেই জাম্বুরায় নেই যে চলতেছি। তা আজকের ব্লগ এই পর্যন্ত বাইডি বন্ডিরা, তোমরা জানাইও আমাকে পাড়া কেমন লাগলো, আমার শ্বশুর বাড়ির পাড়া কেমন লাগলো, বাপের বাড়ির পাড়া কেমন লাগলো। আবার তোমাকে সাথে দেখা হবে পরবর্তী ব্লগে। তোমরা সকলে ভালো থাও, সুস্থ থাও, সকলে ভালো রাখো। আর যদি দিদির ব্লগটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে তোমাকে সাথে আমার পরবর্তী ব্লগে। বাপের বাড়ির লেবু তো ভালো হোক আর মন্দ হোক, বাপের বাড়ির জিনিসের পরে আকর্ষণ আর একটা অন্য রকমের অনুভূতি সবসময় কাজ করে মেয়েগো মধ্যে। তাই ঠিক যে জিনিসই হোক না কেন।